চলেন তাহলে তাহলে এটা কি বোঝা গেল যে যে ভার্বটা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ইউজ করা হয় সেই ভার্বটাকে বলে অ্যাম্বিট্রানজিটিভ। তো পরীক্ষা ওদেরকে সেন্টেন্স এরকম কিন্তু দিতে হবে, তারপরেই তো আপনার কাছে ক্লিয়ারিটি আসবে যে এটা কি ট্রানজিটিভ হিসেবে ইউজ হচ্ছে না কি হচ্ছে ইউজ হচ্ছে সেটা আপনাকে দেবে আর কি পরীক্ষা। চলেন এবার গল্প হচ্ছে যে এর সঙ্গে যেটা কনফিউজ করে দেয় সেটা যে আমি আর একটা সেন্টেন্স লিখছি এবং শুধু বলেন আমাকে, আমি দুটো সেন্টেন্স লিখি, একটা লিখলাম আমি হি ব্রোক দ্য গ্লাস, এই একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স লিখলাম দ্য গ্লাস ব্রোক। আমি আর একটা কথা বলে দিই, বিশেষ করে এই সমস্ত টার্মোলজির ক্ষেত্রে গিয়ে যে ওরা কোশ্চেনে কি চাইছে সেই অপশানটুকুই ভাববেন। তার কারণ অনেক ওয়ার্ড আছে এরকম যে বিভিন্ন রকম গ্রামারে বিভিন্ন রকম টার্ম দিয়ে প্রকাশ করা যায়, এক একটা দিকে গিয়ে এক এক রকম। কিছুক্ষণ পরে দেখবেন ঝামেলাটা একদম পরিষ্কার হবে আপনাদের কাছে। কিছুক্ষণ পরেই যখন উইক ভার্ব স্ট্রং ভার্বে আর রেগুলার ইররেগুলারে আসবেন তখন দেখবেন ঝামেলাটা প্রথম বাঁধবে, তখন বুঝতে পারবেন। তখন ধরেন এই দুটো সেন্টেন্স লিখবেন, আপনাকে যদি বলা হয় এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, দুটো প্রশ্ন উত্তর দেবেন। প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, পরেরটা এর মতো অবজেক্ট নাই কিছুই নাই, তার মানে তো ইনট্রানজিটিভ ভার্ব। তো তার মানে তুলনামূলকভাবে যদি দেখেন এই সেন্টেন্স দুটো সেন্টেন্স যদি দিয়ে আপনাকে বলা হয় যে এটা অ্যাম্বিট্রানজিটিভ কিনা, আপনি কি বলবেন চোখ মুখ বন্ধ করে? অ্যাম্বিট্রানজিটিভ হতে পারে। এবার দেখেন ঘটনা হচ্ছে এই দুটো সেন্টেন্সের মধ্যে এই দুটো সেন্টেন্স কিন্তু ভার্বের নিরিখে কিন্তু সেম, যে এর মধ্যে কমন বৈশিষ্ট্য কি? ট্রানজিটিভ ইউজ হচ্ছে, ইনট্রানজিটিভ ইউজ হচ্ছে, এর মধ্যে কমন বৈশিষ্ট্য কি? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ হিসেবে ইউজ হচ্ছে। শুধু ছোট্ট একটা পার্থক্য আছে দুটো সেন্টেন্সের মধ্যে, সেটা পার্থক্য হচ্ছে, চেঞ্জটা হচ্ছে এটাই আছে যে এখানে দেখেন দুটোর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে একটাই ওয়ার্ডকে ইউজ করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে যেটা অবজেক্ট ছিল সেটাকে কি করা হয়েছে? সাবজেক্ট করা হয়েছে। এই যে ছোট্ট পার্থক্য আছে, যদি দেখেন যে দুটো স্টেটমেন্ট এরকম দেওয়া আছে, দেওয়ার পর যদি দেখেন যে যেটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে তার যে অবজেক্টটা সেটাকে দেখেন সাবজেক্ট করে ইন্ট্রানজিটিভ করা হয়, তখন সেইটাকে বলা হয় এরিগেটিভ ভার্বস। এই ছোট্ট একটা পার্থক্য, কিন্তু কিচ্ছু না, ছোট্ট একটা পার্থক্য। দেন বোঝা গেল কিনা দেখেন, আমি কিন্তু বলেছি এই দুটো যদি সেম হয়, সাবজেক্ট দুটো যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে কি করে আসবেন? অ্যাম্বিট্রানজিটিভ। আর যদি দেখা যায় যে সাবজেক্ট সেম নয়, আলাদা সাবজেক্ট, তাহলে কি করে আসবেন? ইন্ডিকেটিভ ভার্বস। ছোট্ট পার্থক্য। এবার ভালো করে ট্যালি করে দেখে নেবেন যে দ্বিতীয় বাক্যে যেটা সাবজেক্ট আছে সেটা কিন্তু প্রথম বাক্যের অবজেক্ট কিনা। এমনি নর্মালি কিন্তু কমন বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে যে দুটোই ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, এদের মধ্যে কমন বৈশিষ্ট্য এটা। পার্থক্যটা হচ্ছে ডিফারেন্সিয়েট করার পার্থক্য ছোট্ট একটা জায়গায়, সেটা হচ্ছে অ্যাম্বিট্রানজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট সেম থাকে, আর এরিগেটিভের ক্ষেত্রে যেটা প্রথম বাক্যের অবজেক্ট মানে ট্রানজিটিভ ভাবে যেটা অবজেক্ট, ইনট্রানজিটিভ ভাবে সেটাকে সাবজেক্ট হিসেবে করা হয়। ঠান্ডা মস্তিষ্কে বুঝে নেন। অপশানে যদি দুটোই দেয় তবে ঝামেলা হবে। তখন আপনাকে পরিস্থিতি ছাড়া কিছু করে না, ওই পরিস্থিতিতে কেউ কিচ্ছু বলতে পারবে না কি হবে। তা ওই পরিস্থিতিতে ওই সেন্টেন্স আর প্রপার নলেজ না থাকলে ওই পরিস্থিতি অ্যান্সার করে আসা কিছু করা যাবে না। এখন লাস্ট টাইমে ওই সমস্ত চিন্তা ভাবনা করে ওই জন্য আমি আনতে চাইছি না। আর আমার মনে হয় যে কোশ্চেন দিলে আপনাকে এইভাবে দিতে হবে। যেমন লাস্ট কোশ্চেন যেটা এসছে কমপ্লেক্স ট্রানজিটিভ ভাবে যে কোশ্চেনটা এসেছিল দেখবেন আপনারা, ওখানে ওরা সেন্টেন্স দিয়েছিল, তো সেন্টেন্স দিয়ে তারপরে তো বলেছিল যে মাত্রা যেটা দিয়েছিল এটা কি টাইপের ভার্ব, তারপরে তো অপশন দিয়েছিল ওরা। তো আমি আই থিঙ্ক আশা রাখবো যে ওরা এইভাবে সেন্টেন্সই দেবে আপনাকে, সেন্টেন্স দিয়ে বলে দেবে যে কোন পেয়ারটা অ্যাম্বিট্রানজিটিভ ইউজ হয়েছে বা কোন পেয়ারটা এরিগেটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আমার মনে হচ্ছে এরকম। এবার যদি ওইরকম দিয়ে দেয়, দেখেন ওই পরিস্থিতিতে আমিও ফেস করিনি, কোনোদিন পশ্চিমবঙ্গবাসীও কেউ ফেস করেনি। ওটা নতুন, আপন আপন ক্যালি উপরওয়ালা তো আছে, যাকে যখন ঢেলে দেবে সে তখন বেরিয়ে যাবে। ওই ক্ষেত্রে কারোর কিছু করার নেই ওই ক্ষেত্রে। কিন্তু এই লাস্ট মুহূর্তে আমি কাউকে কনফিউজ করার জন্য কোনো ডেফিনেশন আনেনি। আমি দেখেন আমি কপিলেটিভ ভার্ব নিয়ে কোনো কথাই বলিনি, শুধু একটা কথা বলেছি যে সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে সেটাকে বলে কপিলেটিভ ভার্ব। ব্যাখ্যা করলে প্রচুর ব্যাখ্যা আছে সব জায়গাতে। আমি ওই একটা কথাতে আপনি অল্টারনেটিভ নামগুলো আছে শুধু একটু দেখে নেবেন। একই রকম আমি এটাই বললাম আর কি। তাহলে এখান থেকে যায় নাকি, এখান থেকে চলে যায়। তাহলে ছোট্ট পার্থক্য কি বলেছে? অ্যাম্বিট্রানজিটিভ ইরিগেটিভ ভার্বের, হ্যাঁ ট্রানজিটিভ ভাবে অবজেক্টটা দেখবেন সাবজেক্ট। তো এইটুকুকে বোঝার জন্য কিছু করার থাকবে না, কিন্তু এইটুকু বোঝার জন্য আপনাকে সেন্টেন্স দিতেই হবে কিন্তু। ক্লিয়ার তো? চলো নেক্সট কোশ্চেন দেখি। তাহলে আমার অ্যাম্বিট্রানজিটিভ হলো, পরবর্তীকালে ইরিগেটিভ ভার্বস তাহলে হয়ে গেল, তাই তো নাকি?
ঠিক আছে, এবার থাকলে পরে কোয়াসি প্যাসিভ, এ তো আশা রেখে বলতে পারে কমসে কম অ্যাটলিস্ট এটা তো আমাকে ছাড় দেন। কোয়াসি প্যাসিভটা তো কিছু নাই, বেশি কিছু বুঝতে গেলে মুশকিল হয়ে যাবে। এর আগের দিন বলেছিলাম, ছোট্ট করে একবার বলে চলে যাবো। সেটা হচ্ছে যে কোনো দেখবেন যে কোনো সেন্টেন্স এরকম আছে যে স্ট্রাকচার লেখা আছে অ্যাক্টিভ ভয়েসে, সেন্স আছে প্যাসিভ ভয়েসে, তাহলে সেই ভাবটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আমাদের ফেভারিট এক্সাম্পল হচ্ছে যে হানি টেস্ট সুইট, এই আজব পরীক্ষার চিন্তা নেই আপনার। দেখেন এটা স্ট্রাকচার যদি দেখেন তাহলে স্ট্রাকচার কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। এবার যদি সেন্টেন্সের মিনিং দেখেন তাহলে মিনিং যদি দেখেন তাহলে প্যাসিভ। তার কারণ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে যে এখানে যে বসে আছে সেই এই কাজটা করবে। দেখেন হানি কি স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে? নাই। তাহলে স্বাদ গ্রহণটা করছে কি? অন্য কেউ। তার মানে অন্য কেউ যদি করছে তাহলে মিনিং আছে প্যাসিভের কিন্তু স্ট্রাকচার আছে অ্যাক্টিভের। সুতরাং এইগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভ আপনাকে ডিরেক্ট দেবে না, দিলে ভয়েসেই দেবে, কোশ্চেন দিলে ভয়েসেই দেবে। তাও তো মুখস্থ আপনাদের, শুধু বলেছিলাম সিঙ্গুলার থাকলে দেখে নেবেন, এটুকু তাই। নেক্সট কোশ্চেন চলে, হোয়াট ইম্পার্সোনাল ভার্ব। হ্যাঁ, কিছু জায়গায় একটু কনফিউশন থাকবে। ধরেন ইম্পার্সোনাল ভার্ব আছে, দেখেন আমি লিখলাম যে ইট ইজ এ পেন, আর একটা লিখলাম আমি ইট ইজ রেনিং লিখে দিলাম। ধরেন ইট ইজ রেনিং, বা লিখলাম ধরেন ইট ইজ আজ কি বার, স্যাটারডে। প্রথম সেকেন্ডের বাংলা কি বলেন তো? এটা একটা পেন, তো তার মানে এর একটা বাংলা আছে। তো যখন দেখবেন সেন্টেন্সে ইটের কোনো অর্থ থাকে তখন সেটাকে নয়, এই সেন্টেন্স দুটো বাংলা বলেন তো। ইট ইজ রেনিং মানে এটা বৃষ্টি হচ্ছে, কে বলে? বৃষ্টি হচ্ছে বলে। তাহলে এইটার কি কোনো মিনিং আছে? এটা কোনো মিনিং নেই। একই রকম দেখেন আমি ইট ইজ স্যাটারডে যদি বলি, এটা একটা শনিবার বলে কেউ? না, আজ শনিবার বলে। ইটের বাংলা তো আর আজ নয়, আজ কি? আজ নয়। তার মানে টোটাল কথাটা এটা দাঁড়ালো, যখন কোনো সেন্টেন্সে দেখেন যে ইট ইউজ করা হয়েছে এবং ওই ইটের কোনো অর্থ নয় সেন্টেন্সে, সেই সেন্টেন্সে যে ভার্ব ইউজ করা হয়েছে সেই ভার্বগুলোকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। সেগুলোকে বলে ইম্পার্সোনাল ভার্ব। কিছু আছে এতে? কিছু নাই। হ্যাঁ, আমি ওই কথাটা বলবো, যেটা আপনি প্রশ্ন করবেন সেটা আমি বলবো, ওইটাই আপনাকে বলবো। হ্যাঁ, কনফিউজ হলে এই জায়গাতেই হতে পারেন আপনি, আর কোথাও কনফিউজ হওয়ার এখানে জায়গা না, ফিল্ড নেই। ফিল্ড নেই। এবার আপনাকে যদি প্রশ্ন করে সিম্পল সোজা সোজা সবটার অ্যান্সার দেবেন। মানে এর পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন পিডিএফ হয়তো আমি পাঠাবো সব সুন্দর করে। আপনি বলেন যে ইম্পার্সোনাল ওয়ার্ডটা আর কোথায় পড়েছেন একটু বলেন। প্রোনাউনে পড়েছেন। ইম্পার্সোনাল প্রোনাউন বলতে কোনটাকে বোঝায়? শুধু ইটকে বোঝায়। দেয়ার কি বোঝায়? দেয়ার কি বোঝায়? তাহলে জেনে রাখবেন দেয়ার দিয়ে শুরু হলে কিন্তু এই ভাবটাকে কিন্তু ইম্পার্সোনাল ভার্ব বলে না। আর কিছু ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করতে হলে আরো ব্যাখ্যা আছে প্রচুর, সংক্ষেপে বুঝে গেলে আমি আর দ্বিতীয় ধাপ নেবো না। আর সিম্পল ভাবে এটা তো ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, আমরা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বও বলেছিলাম, কিন্তু এও কিন্তু কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবেন আপনি। আপনি অ্যাকচুয়ালি ইম্পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইট, আর ইট যদি সেন্টেন্সে ইউজ করা হয় এবং ইটের যদি কোনো অর্থ না থাকে তখন সেটাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। তাহলে নেক্সট দেখি, তাহলে এতে কিছু আছে কি? এতে এ লেখা মানে সময় নষ্ট করা। রিফ্লেক্সিভ ভার্ব মানে সেইগুলোকে বলা হয় যে সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, আর কিছু নাই। ওখানে একটা কনফিউশনাল এরিয়া আছে, চলেন ঝামেলা যে কার সাথে কার লাগবে আমি বুঝতে পারছি না। রিফ্লেক্সিভ ভার্ব বলা হয় তাহলে যে সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, সেই সেন্টেন্সে ভার্বকে বলে রিফ্লেক্সিভ ভার্ব। একই রকম ভাবে ইচ আদারটা কোন প্রকার প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। অন আনাদার রেসিপ্রোকাল প্রোনাউন। কোনো সেন্টেন্স যদি আপনি দেখেন যে রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করা হয়েছে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটাকে বলা হয় রেসিপ্রোকাল ভার্ব। ওটাও এড়িয়ে ফেলে যেখানে। এবার ইনকোয়েটিভ ভার্ব, এ তো প্রচুর পড়েছেন আপনারা, তাও লিখে দিয়েছে বাংলা মতন, আমি কিছু লেখাবো না। গেট বেক, আমি এখানে কয়েকটা ভার্ব আমি লিখেছি, তখন বেশি কিছু ভার্ব নয়, মানে দিলে পরীক্ষা এগুলো দিয়েই দেবে আপনাকে। ওই জন্য আমি এটা লিখতে হয়েছে, তাই যেগুলো লেখার দরকার সেগুলো আমি লিখে দিয়েছি, যেগুলো দরকার নয় সেগুলো লিখে দিই। দেন গেট, বিকাম, গ্রো, কাম, গো, রিটার্ন, টার্ন। আসলে ফল এই ওয়ার্ডগুলোর দ্বারাই আপনি ভালো করে যদি ইন্টারনাল মিনিং যদি দেখতে যান তাহলে দেখবেন যে এই ওয়ার্ডগুলোর দ্বারা কোনো অবস্থার পরিণতি বোঝাবে, নাহলে বিকাশ বোঝাবে, নাহলে কোনো অবস্থা আরম্ভ হওয়া বোঝাবে। ডেফিনেশন তো এটাই বলে, যে সমস্ত ভার্বগুলোর দ্বারা কোনো কিছুর বিকাশ, পরিণতি এবং আরম্ভ বোঝায় বা শুরু হওয়া বোঝায়, সেই সমস্ত ভার্বগুলোকে কি বলা হয়? ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। আসলে ইনকোয়েটিভ ওয়ার্ডটাই এসছে, ইনকোয়েটিভ ট্রাবল বলে একটা কথা হয় আমাদের, মানে মাঝে মাঝে পরীক্ষা পড়াতে হয়, কম্পিটিটিভ এক্সাম পড়াতে গিয়ে,
যে স্টার্টের শিরোনামে গিয়ে লেখা হয় না, জমিমা স্টার্ট, বিগিন, কমেন্স, তারপর লেখা আছে ওখানে লঞ্চ, ইনিশিয়েট, ইনসিপিয়েন্ট, নাসেন্ট, ফ্লেজলিং, তারপর ওখানে পড়ানো হয় বার্ডিং পড়ানো হয়। এগুলো সব আর কি স্টার্টের শিরোনাম। সেট অফ, সেটিং, এগুলো সব পড়ানো। স্টার্টের শিরোনাম থেকে ঢুকতে চান না আপনারা, যদি চলে আসা কিছু করার নাই। তো যা ঘটনা হচ্ছে যে ওইখানে দেবেন আপনাদের লেখা থাকে ইনকোয়েটিভ ওয়ার্ডটা লেখা থাকে। ইনকোয়েটিভ কিন্তু স্টার্টেরই শিরোনাম। ইনকোয়েটিভ ট্রাভেল মানে বলা হয় যে সমস্যাটা কেবল শুরু হয়েছে, মানে ক্যান্সারের ফার্স্ট স্টেজ, এরকমটাকে বলা হয় ইনকোয়েটিভ। কি রামেশ বোঝা গেল? তত কিছু বুঝতে হবে না, কষ্ট করে মিনিং রামেশ। এই ভাবগুলোকে একটু কষ্ট করতে হবে এক্ষেত্রে কি। আর সব ভাবগুলো একটা ভাব এরকম নয় যে ভাবগুলো খুব কঠিন। বাংলা সবাই পড়েছেন, সারা জীবন পড়েছেন, এখান থেকে চললাম তাহলে। নেক্সট ডেলিক্সিক্যাল ভার্ব। ডেলিক্সিক্যাল ভার্বটা কিন্তু খুব সহজ, শুধু টার্মগুলোকে মনে রাখা। আমার উচিত ছিল এটা এক সপ্তাহ আগে বলা, এখন যা বুঝতে পারছি তা যাই, আমি একা পেরে উঠছি না আসলে। আমি পিডিএফটা দেবো, একবার পরীক্ষা হলে একবার দেখে দেবো। ডোন্ট মেক এ নয়েজ, এর বাংলা কি বলেন? বলেন গন্ডগোল করো না তো, গন্ডগোল করো না, সহজ করো না, বলো তো মেক এই ওয়ার্ডটার মানে কি অ্যাকচুয়ালি? মেকের মানে তৈরি করা তো। আচ্ছা বলেন তো সেন্টেন্স বাংলা করলেন কি? গন্ডগোল করো না বা শব্দ করো না, আর এখানে ভাবকে দিয়ে আছে। আচ্ছা বলেন গন্ডগোল করো না বা শব্দ করো না বলতে গেলে এই সেন্টেন্সটার মধ্যে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে? নয়েজকে। এবার ভালো করে ছোট্ট একটা বাংলা এক লাইন ওখানেও লেখা আছে, আপনি এখানেও বুঝে নেন। যখন দেখবেন যে কোনো একটা ভার্ব এইভাবে বসানো আছে এবং এই ভার্বটার যে মিনিং, সেই মিনিংটা এখানে ব্যবহার করা হয় না, এর পরে যে নাউনটা আছে সেই নাউনের মিনিং যখন এই ভার্বটা ইউজ করবে তখন এই ভার্বটাকে বলা হবে কি? ডিলেক্সিক্যাল ভার্ব। বোঝা গেল না? আমি আবারও বলছি, যদি দেখেন যে কোনো একটা ভার্ব বসানো আছে, এই ভার্ব পরে একটা নাউন বসানো আছে এবং এই নাউনের মিনিংটা যদি এই ভার্বটা বহন করে এবং এই ভার্বের নিজস্ব যে মিনিং সেটা থাকে না, তো সেটাকে বলা হয় ডিলেক্সিক্যাল ভার্ব। আমি আরো কিছু ফেমাস এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি ধরেন হ্যাভ এ লুক, বলে দেখি হ্যাভের অ্যাকচুয়াল মানে কি আছে, এর বাংলা কি বলেন? দেখো এই তো বাংলা, তার মানে মিনিং কার আসছে, এর দ্বারা কার মিনিংকে ডিনোট করছে। তার মানে এই ওয়ার্ডটাকে তখন বলা হয়, এই ভার্বটাকে তখন বলা হয় ডিলেক্সিক্যাল ভার্ব। এবার যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন যে এইটা কি টাইপের ভার্ব হতে পারে, ডিলেক্সিক্যাল হতে পারে নাকি সেটা বলেন। এই ডাজটা, হ্যাঁ দেখেন গল্প এটাই অ্যাকচুয়ালি, যে এই ভার্বটা কিন্তু অ্যাকচুয়ালি কার মিনিং বহন করছে? নাউনের। এই কথাটা এখানে সুন্দর করে লেখা যায়, একটা কথা দেখেন ভালো করে, বলে যে ভার্ব বা ক্রিয়াপদটি যখন পাশে থাকা নাউনের অর্থ পরিবহন করে, নিজের অর্থ হারিয়ে ব্যাকেটে লিখে রেখেছি, তখন তাকে ডিলেক্সিক্যাল ভার্ব বলে। বোঝা যাবে তো নাকি? এক্সাম্পল দিয়ে আছে সব। ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ মিস্টেকটা তাহলে কি হবে? ডোন্ট মেক এ মিস্টেক যেটা হয়, খুব ফেমাস এক্সাম্পল আমাদের। দেখেন ডিলেক্সিক্যাল ভার্ব হবে কিনা সেটা বলেন। ডোন্ট মেক এ মিস্টেক, দেখেন অ্যাকচুয়ালি এর মানে তৈরি করা, কিন্তু এর কোনো মানে থাকছে না, কিন্তু মানেটা কার আসছে? তাহলে যে ভার্বের দ্বারা পাশে থাকা নাউনের মিনিং যখন ডিনোট করে তখন সেটাকে বলা হয় ডিলেক্সিক্যাল ভার্ব। ও পজিটিভটা খুব ভালো করে এক কথা বোঝাতে হবে, পজিটিভটা খুব ভালো করেছে। আমার আসলে টেন্ডেন্সি এটাই হয়ে আছে কি, যে একটা স্লাইডে একটা কোশ্চেন থাকে তো, ওই মোতাবেক মাঝে মাঝে এর আগে একটা এড়িয়ে ছিল, কি একটা এড়িয়ে গেছিল, কপুলেটিভ ভার্বটা। তো পজিটিভ ভার্বটা দেখেন, পজিটিভ ডিলেক্সিক্যাল বোঝা গেছে তো? তাহলে ওখান থেকে যাই, লেখেন, আমি পিডিএফ দেবো আপনাদেরকে, দেবো আপনাদের জন্য তৈরি করেছি, আপনাকে দেবো না তো কাকে দেবো বলে? অবশ্যই দেবো, কেন দেবো না? যে যাবে তাকে দেওয়া হবে, আর শর্ত মানতে হয়েছে। পজিটিভ ভাব দেখেন, না না লক্ষ্মী আর সেই বয়সে এসে লক্ষ্মী চলো, অত টাকা টাকা করলে হবে না, সেই বয়সে এসে আর লক্ষ্মী তোকে কলা করে করলে হবে না। ও যে মেরেছে মেরেছে, ভালো করেছে, যা করেছে করেছে, ও মারলো ছাত্ররা ওর মারবে, অসুবিধা করে চিন্তা নেই, চিন্তা করছে না। যাক ওসব ছাড়েন এখন, যেমন পরীক্ষার সময় ব্যবসা দেখতে গেলে হবে, ফিউচার নিয়ে যখন লেখা যায় পজিটিভ ভাব, এ সবাই জানেন পজিটিভ ভাবের ভিতরে ঢুকতে হবে না কাউকে। আমি জানি যে আপনারা কি বলতে চাইছেন, কিন্তু আমি এখন নতুন যেটা বলছি সেটা বোঝেন। সেটার জন্য এই কটা ওয়ার্ড এখানে লেখা আছে দেখেন, এই অপরিচিত ওয়ার্ড নয়, আর এগুলো সব প্রথম থেকে সবাই এত সুন্দর করে করিয়েছে, আপনার একদম খুব ঝাড়া মুখস্থ হয়ে আছে। এবার দেখেন বাংলাটা লেখা আছে এখানে, আমি দরকার সেন্টেন্স দিয়ে আমার একটা দেখাচ্ছি আপনাকে, দুটো সেন্টেন্স দেখেন, তারপর বাংলাটা বলছি। একটা হচ্ছে আই হ্যাভ দ্য টিভি রিপেয়ার্ড,
এ একটা, আর একটা লিখলাম আমি আই হ্যাভ রিপেয়ার্ড দ্য টিভি। দুটো বাংলা শোনেন, বেশি কল্পনা ছলে যাবেন না, সংক্ষেপে বোঝেন, সংক্ষেপে শোনেন। সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলো ওখানে লেখা আছে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এদের পরে একটা অবজেক্ট লেগে গিয়ে তারপরে যদি V1 থাকে বা কখনো কখনো V3 থাকে, যদি ভার্ব থাকে পরে, তাহলে V1 বা V3 দুটো থাকতে পারে, কিন্তু তখন এই ভার্বটাকে তখন বলা হয় কি, তখন পজিটিভ, সরি, তখন এই যে ভার্বটা ইউজ করা হয় তখন এই ভার্বটাকে বলা হয় কি পজিটিভ ভার্ব। দুটো সেন্টেন্স দেখেন লেখা আছে, একটা লেখা আছে আই হ্যাভ দ্য টিভি রিপেয়ার, দেখে একই মনে হচ্ছে কিন্তু ছোট্ট একটা পার্থক্য, কিন্তু মেন পয়েন্ট কিন্তু এখানে হচ্ছে এই অবজেক্টটা। দেখেন হ্যাভের পরে অবজেক্ট আছে, তো এটা হ্যাভের পরে অবজেক্ট আছে, অবজেক্টের ভার্বের কত রকম ফর্ম আছে, ভিতরে আছে, সুতরাং আপনি এই ভার্বটাকে তখন কি বলবেন, আপনি পজিটিভ ভার্ব বলবেন। দেখেন এখানেও কিন্তু গেলে যে অবজেক্ট ভার্বের পরে কি লেখা আছে V3, এরকম নয়, ভার্বের পরে হলে তখন সেটাকে পজিটিভ ভার্ব বলা হয় না। তাই মেন ফ্যাক্টর হচ্ছে এটাই যে ওয়ার্ডগুলো খুব সংক্ষেপে, অল্প ওয়ার্ড সবগুলো মুখস্থ, লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ, এদের পরে অবজেক্ট রেখে তারপরে যদি কোনো ভার্বের ফর্ম V1 বা V3 আসে তখন তখন ওই ভার্বটা খেয়াল রাখবেন কি হিসেবে কাজ করবে, পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। এবার আপনাকে যদি বলা হয় যে এটা কি পজিটিভ ভার্ব কিনা বলেন, বলেন পজিটিভ ভার্ব তো। দেখেন লেটের পরে এখানে অবজেক্ট এসছে, তো যেহেতু অবজেক্ট এসছে, অবজেক্টের পরে কি এসছে, V1 এসছে, তার মানে এটা তখন কি হিসেবে কাজ করছে, সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করছে। ক্লিয়ার তো না, ক্লিয়ার হয়নি, একদম ফিক্সড। এই ছোট্ট কথাটা খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি এর ইন্টারনাল মিনিং বোঝাতে গেলে এই সব ক্লাস কিন্তু সব আধ ঘন্টা 45 মিনিটের ক্লাস, কিন্তু তাই সংক্ষেপে এতটুকু লাস্ট মিনিটে এতটুকু খেয়াল রাখবেন যে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এদের পরে অবজেক্ট লেগে যদি আরেকটা ভার্ব আছে, সেটা ভার্বের ফর্ম V1 হতে পারে, V3 হতে পারে, তখন ওই ভার্বগুলো কি হিসেবে কাজ করবে, সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে, আদারওয়াইজ নাই। আমি যদি ধরেন এখানে যদি আই হ্যাভ রিপেয়ার দ্য টিভি লিখলাম, আমি যদি এরকম লিখে দিই যে আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ লিখলাম, তার মধ্যে তো দিবে, যাবে দেখতে পাবে না, ও দেখবে না। দেখেন আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশড মাই ক্লোথস, এবার আপনাকে যদি এখানে দেয় অপশানে, তাহলে আপনি কি বলবেন, এটা একদম সিম্পল ভাবে পজিটিভ ভাবে, আপনাকে মিনিং যা আছে এখন দেখতে যেন না, আমি ওইটাই বলতে চাইছি বারবার করে। আপনার কাছে হ্যাভের পরে দেখেন অবজেক্ট এসছে, তো অবজেক্টের পরে V3 ফর্ম এসছে, তো চোখ মুখ বন্ধ করে এটা তখন কি হিসাবে কাজ করছে, ক্লিয়ার তো? তাহলে এইটুকু দেখতে সস্তা কিন্তু আর হয় না, দেখতে নিজে নামতে বলে দুধের রং থাকবে না, এই গল্প শুনেছেন? আমি ওই জন্য যত সংক্ষেপে পেরেছি আর কি, ভাবনা চিন্তা করে একটা ডেফিনেশন বের করতে, মানে আইডেন্টিফাই বের করতে সময় লেগেছে। কম্পিটিটিভ এতটুকু লাগে না, কম্পিটিটিভ কি লাগে বলেন তো, কম্পিটিটিভ চাকরি বাকরি পরে এইটুকু লাগে যে লেট, মেক, হেল্পের পরে সবসময় জন্য V1 ফর্ম হয়, এই তিনটাই লাগে, বাকি কিচ্ছু লাগে না কম্পিটিটিভ। তো সেরা ওই গল্পটা শোনেন, গল্পটা হচ্ছে আমাদের খুব ভালো স্যার আর কি, হরিয়াপাড়া বাড়ি, রিয়াজুল স্যার নাম। ওই মাধ্যমিকে ওনার কাজই ছিল যে 1 ঘন্টা পর উনি একটা বিড়ি খাওয়ার ব্রেক নিতেন স্যার আর কি, খুব ভালো স্যার। মানে আমার দেখা আদর্শ স্যার কয়েকটা নাম বলতে হলে আমি অবশ্যই ওনার নামকে প্রথমেই রাখবো, তারপরে বাকিগুলো রাখবো, বেশ কয়েকটা আছে তার মধ্যে প্রথমে ওনাকে রাখবো। তো 1 ঘন্টা 2 ঘন্টা পর সাক্ষাৎ 6টা আসতো, তো 8টায় ছাড়তো, ওই মিডিলে 55 মিনিটের মাথায় গিয়ে একটা ব্রেক দিতেন, ব্রেক দেওয়ার আগে একটা ছোট্ট করে গল্প বলে বেরিয়ে চলে আসেন, সেটা হাসতে হাসতে বেরিয়ে চলে আসতেন বিড়ি খেতে। তো উনি একদিন বললেন অঙ্ক শিরাব জলের অনুপাত অঙ্ক পড়াতে পড়াতে উনি বলছেন যে এক ঘোষ দুধ বিক্রি করতে এসেছে, আর একটা মেয়ের পাল্লায় পড়েছে, যে ঘোষকে জিজ্ঞাসা করেছে দুধের দাম কত, মেয়েটা বলেছে, ঘোষ বলেছে 10 টাকা লিটার, তো মেয়েটা বলেছে 9 টাকায় হবে না, ঘোষ উইদাউট হেজিটেশন বলে দিয়েছে যে না হ্যাঁ হবে। তো উইদাউট হেজিটেশন যখন বলে দিয়েছে তখন এ ভাবছে কি যে ঠকে গেলাম নাকি, মেয়েটা বলেছে 8 টাকায় হবে না, ঘোষ বলেছে হ্যাঁ হবে, আবার দেখছি যে না হেজিটেশন ছাড়াই বলে দিচ্ছে, তার মানে তো আমি ঠকে গেলাম, যে আবারও দাম কমেছে, বলছে 7 টাকায় হবে না, ঘোষ বলেছে তাও বলেছে হবে। এইভাবে আস্তে আস্তে যখন 4 টাকা এসেছিলেন, ঘোষ আর থাকতে পারে, দেখুন মুখ ফুসকি বলে দিয়েছে তাহলে দুধের রং থাকবে না, তাই বলেছে, তাহলে 10 টাকায় পিওর দুধ দিত, যত টাকা কমা যায় তত ভেজাল বাড়াবে, লাস্ট গিয়ে এটা আসল ঘটনা। তো এটা হচ্ছে সর্বনিম্ন স্টেজ, আমাকে বলতে পারলাম। তো এটাই খেয়াল রাখবেন, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এরপরে যদি অবজেক্ট লেগে যদি V1 বা V3 আসে, তখন জেনে রাখবেন যে এই ভার্বগুলো তখন কি হিসেবে কাজ করে, সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে। এর থেকে নিচে নামতে বলেন না, মুশকিল হয়ে যাবে, তাহলে পজিটিভ শেষ। ইনকোয়েটিভ হয়েছে, ডিলেক্সিক্যাল হয়ে গেছে, তো
আমি পিডিএফটা দেবো, একবার পড়ে দেবেন, আমি পিডিএফটা সুন্দর করে সাজিয়ে দেবো। চল, আচ্ছা একটা প্রশ্ন এখানে আরেকবার করার ছিল আমার, আপনি কি বলতে পারবেন যে এই ভাবটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, এটা এই লেটটাকে আর কি বলা যেতে পারে? গুড, এটাকে বলা যেতে পারে ক্যাটারেটিভ ভাব। এই জন্য খুব জায়গা, মানে কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে সেই জায়গা থেকে কোশ্চেন থেকে সেই কথাগুলো ভাবতে হবে, ওই যে অপশন রয়েছে সেই অপশনগুলো ভাবতে হবে, না মুশকিল হয়ে যাবে কিন্তু প্রচুর। আচ্ছা, ফ্যাক্টরেটিভ ভাব, কমপ্লেক্স ট্রানজিটিভ ভাব, রেজাল্টেটিভ ভাব, এ কিছু বলবো না ছেড়ে দেবো? এক কথা, একটা তো কথা বলি নাকি, একবারে না বললেও খারাপ লাগে, একবারে না বললেও খারাপ লাগে না। ওই elected him president। আমার প্রশ্ন হচ্ছে প্রথমে যে এই ওয়ার্ডটা অবজেক্ট নাকি অবজেক্ট কমপ্লিমেন্ট? একদম সিম্পল কথা, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার সিম্পল কথা হচ্ছে যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে ওই সেন্টেন্সে যে ভার্বটা ইউজ করা হয়, এই ভার্বটাকে আপনি বলতে পারেন ফ্যাক্টরেটিভ ভার্ব, এই ভার্বটাকে আপনি বলতে পারেন কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, আর এই ভার্বটাকে আপনি বলতে পারেন রেজাল্টেটিভ ভার্ব। তাই সিম্পল এখানে লেখা আছে এটাই, দেখবেন লেখা আছে কোনো বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে সেই বাক্যের ভার্বকে ফ্যাক্টরেটিভ ভার্ব, কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বা রেজাল্টেটিভ ভার্ব বলে। এর থেকে কিন্তু আর নিচে নামা যাবে না। এই ডেফিনেশন খুব কষ্ট করে বাংলা ছোট করে লিখে দিয়েছি আমি, এটা আপনাদেরকে দেবো বলেই লিখেছি আমি আর কি। এবার কংক্রিট ভার্ব কিচ্ছু না, এটা যদি আপনাকে বলা যায় কি টাইপের অবজেক্ট আপনি বলেন নিজেই বুঝতে পারছেন। যদি বলি হি র্যান এ রেস, এটা এটা কি টাইপের অবজেক্ট? এটা তো কংক্রিট অবজেক্ট। তো তাহলে কোনো ভাবে যদি কংক্রিট অবজেক্ট পাওয়া যায় তাহলে সেই ভার্বের অবজেক্টকে ভার্বকে কংক্রিট ভার্ব বলে, কিছু নেই এখানে। একই রকম হচ্ছে মনোট্রানজিটিভ, কোনো ভাবে যদি একটা অবজেক্ট থাকে তাহলে মনোট্রানজিটিভ বলা হয়, দুটো থাকলে। এইবার একটা কথা বলি যে কেউ ডাইট্রানজিটিভ আর অ্যাম্বিট্রানজিটিভ ভাবের সঙ্গে কনফিউজ হয়ে যান না। অ্যাম্বিট্রানজিটিভ নিয়ম হচ্ছে কি, যদি একটা ওয়ার্ড ট্রানজিটিভ হিসেবে এবং ইন্ট্রানজিটিভ ইউজ হয় তখন তাকে বলা হয় অ্যাম্বিট্রানজিটিভ। ওই একই সাথে দুটো ভাব থাকবে না, কিন্তু অবজেক্ট থাকবে না একই সাথে, হ্যাঁ, কিন্তু ডাইট্রানজিটিভ ক্ষেত্রে কি যে দুটো অবজেক্ট কিন্তু সেন্টেন্সে বর্তমান থাকতে হবে, তাকে বলা হয়। হ্যাঁ, আর কমপ্লেক্স, আর এর একটা তো এখানে বলা হয়েছে কমপ্লেক্স ট্রানজিটিভ। এবার চলেন, এই তো ঝামেলার জিনিস চলে এসছে, এই মনে থাকছে না বারবার, আমি জানি না হয়তো সবাই কারেকশন করে দেন যদি আমি ভুল বলি। এবার আমাকে বলেন যে ভার্বের ফর্মগুলোকে কত রকম ভাবে চেঞ্জ করা যেতে পারে, V1 V2 V3। একটা হচ্ছে যে দেখেন, যদি এই ওয়ার্ডটাকে তুলি আমি সিং, এর V2 ফর্ম কি স্যাং, এর V3 ফর্ম হচ্ছে সাং। আর একটা কি চেঞ্জ করা যেতে পারে বলেন তো, আমি যদি বলি সাপোজ প্লে, এর V2 ফর্ম হচ্ছে প্লেট, আর V3 ফর্মও প্লেট। 3 নম্বর হচ্ছে যদি আমি এই ওয়ার্ডটা লিখি বার্ন, এর V2 হচ্ছে বার্ন, V3 হচ্ছে বার্ন। 4 নম্বর দেখেন আমরা এরকম করতে পারি কিন্তু যে এলইডি লিড, এর V2 ফর্ম এলইডি লিড, তো V3 ফর্ম এলইডি লিড। 5 নম্বর দেখেন আমরা এরকম করতে পারি যে স্পিড, সহজটাই তুলি রিড, এর V2 ফর্ম হচ্ছে স্পেলিং কিন্তু সেম থাকে, উচ্চারণটা পাল্টে যায়, রেড। 6 নম্বর আমরা আরেকটা করে দেখবেন, সেটা যে পুট পুট পুট, কাম কেম কাম সব এর মধ্যে চলে আসবে। আমি যতটুকু দেখেছি আর কি, এর বাইরে থাকতে পারে। ধরেন শেখা তো শেষ নাই, বা জানারও শেষ নাই, বোঝারও শেষ নাই, আপনারাও তো জানেন। এবার আমাকে শেখাবেন, যে জায়গায় ভুল হয়ে যেতে পারে, খুব গন্ডগোল হয়ে যায়, আবারও ভুলে যাওয়ার চিন্তার কিছু নেই, কিছু জিনিস মনে রাখতে পারেন। যাই হোক, টোটাল আমরা ভার্বকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ক্ষেত্রে এই কত রকম, এইরকম এই কয়েকটা রকম ভাবে আমরা চেঞ্জ করে থাকি। এবার প্রথমে আসেন আপনি উইক ভার্ব এবং স্ট্রং ভার্বের এতে, তাই তো ফর্মের চেঞ্জের নিরিখে তো ভাবকে একটা ভাগে ভাগ করা হয়, উইক ভার্ব আর স্ট্রং ভার্বকে। তো যদি দেখা যায় যে শুধুমাত্র কোনো ভার্বকে এটা চেঞ্জ করে কিভাবে করেছে বলেন তো, শুধু ইনসাইড ভাওয়েলকে চেঞ্জ করেছি আমরা। ভালো করে দেখেন, আমরা প্রথম ডিভিশনে যেটা আছি সেটা হচ্ছে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব কাকে বলে বা কিভাবে চেঞ্জ তার উপরে বেস করে। তো যদি দেখেন যে কোনো ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে
পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তৈরি করা হয়েছে, তখন সেটাকে বলা হয় স্ট্রং ভার্ব। বাকি সবগুলোর থিওরি হচ্ছে উইক ভার্ব। খুব ভালো করে দেখে নেন একবার, তার মানে পরে গিয়ে ঝামেলাটা হবে, পরে গিয়ে একটু চেঞ্জ হয়ে যায়। আমি ওইটাই বলা হয় যে ইনসাইড ভাওয়েল চেঞ্জ হয়ে যদি হয় তাহলে তখন সেটাকে স্ট্রং ভার্ব বলবে, বাকিগুলো সব উইক ভার্ব। এবার বাকি গো এন্ড গান, তার আরো যা আছে দুনিয়াতে সব হচ্ছে যেগুলো ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে হয়। শর্টকাটে মনে রাখেন, তাহলে এক্ষুনি কনফিউশন হয়ে যাবে। দেখেন এই একটা পয়েন্ট হলো তো, এখন একটা পয়েন্ট পেলাম কি স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। এবার এটা স্ট্রং ভাবে উইক ভার্বের নিরিখে কোশ্চেন কোথায় আসছে তার উপরে বুদ্ধি খেলাবেন, কিন্তু না হলে কিন্তু পরেরটা কিন্তু গুলিয়ে যাবে, কিন্তু পরেরটা গুলিয়ে যাবে এরকম। কারণ আমরা জানি ফর্মের নিরিখে আর একটা ভাগও পাবেন কিন্তু পরীক্ষার হলে, সেটা হচ্ছে আর একটা ভাগ পাবেন কি বলেন তো, যে একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব। এবার শোনেন গল্পটা দেখেন, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বে আসে। এবার যখন রেগুলার ভার্ব বা ইররেগুলার ভার্ব আপনাকে অপশনে দিলে তখন সেই মোতাবেক কিন্তু ভাবতে হবে আপনাকে। রেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব দিলে এবার আপনি ওই কথাটাকে ভুলে যান। আগে বললাম স্ট্রং ভার্ব উইক ভার্ব চেনার নিয়ম বলেছি, যে 6টা টাইপ এখানে দেখানো হয়েছে। তার মধ্যে যদি ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে যে ভার্বের ফর্মেট চেঞ্জ করা হয় সেটাকে বলে স্ট্রং ভার্ব। বাকি থিওরিগুলো মানে ডি লাগিয়ে টি লাগিয়ে মিডলে ভাওয়েল একটা কমিয়ে দিয়েছে, এখানে তো এখানে ভাওয়েল কমেনি কিন্তু প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কি হয়েছে সেম আছে। এই সব থিওরিগুলো পড়ছে কি উইকের মধ্যে। এবার আসেন রেগুলার আর ইররেগুলার ভার্বের মধ্যে। তো এর মধ্যে কি হয় যে এই দুটো পয়েন্ট হচ্ছে রেগুলার ভার্ব, এই দুটো পয়েন্ট হচ্ছে রেগুলার ভার্ব। বাকি এদের এইটা 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 সব হচ্ছে ইররেগুলার ভার্ব। আমি এটাকে এখানে তুলে দিয়ে দিলাম। যে সব হচ্ছে ইররেগুলার ভার্বের মধ্যে পড়ে। স্লাইটলি ডিফারেন্স আছে, কোনো কোনো বইয়ে এরকম মেরে দেওয়া আছে যে দেখেন এইটা যেটা করলাম আমরা, এটা কিসে পড়লাম কিছুক্ষণ আগে, স্ট্রং ভার্ব। আর এগুলো কিসে পড়লাম, এগুলো উইক ভার্বে। যে কি হয় যে এগুলো সত্যি কথা রেগুলার ভার্বও বটে এবং উইক ভার্বও বটে, কিন্তু দেখেন এই ওয়ার্ডটাকে যখন চলে আসলেন এই ওয়ার্ডটাও তো উইক ভার্ব, কিন্তু এই ওয়ার্ডটা এখানে রেগুলার ইররেগুলার কি হয়ে গেল, ইররেগুলার হয়ে গেল। এই জন্য কনফিউশন, এখানে আলাদা করে ভাববেন, নাহলে কিন্তু কনক্লুশনে পৌঁছাতে পারবেন না কোনোদিন। তাহলে আমি যদি বুঝালাম সেটুকু মোটামুটি এইটুকু, যে আমি জানি না সহজভাবে বোঝাতে পারলাম কি, খুব কঠিন জায়গা আমাকে, খুব সব থেকে এখন কঠিন জায়গা আমার কাছে এইটা মনে রাখা। এইরকম এই কয়টা নয়, এই ভার্বের চেঞ্জ এই কয় রকম ভাবেই করা হয়, এইটা এই কয়টা নয়। ভার্বের ফর্ম যদি না দেখেন, ওইটাই আমি বললাম যে পুটটা দেখেন আমি ইররেগুলার মধ্যে ফেলেছি, কিন্তু আবার ওইদিকে ফেলেছিলাম কি উইক ভার্বের মধ্যে। আমি ওই জন্য আলাদা আলাদা করেই ভাবতে বলছি আপনাদেরকে। হ্যাঁ, ডি আর টি যুক্ত থাকলে রেগুলার ভাব, বাকি ফর্মগুলো হচ্ছে ইররেগুলার ভাব। মেন ভাবের সঙ্গে লাস্টে দুটো রেগুলার ইররেগুলার যদি ভাবেন আপনি, রেগুলার এবং ইররেগুলারকে যদি ভাবেন আপনি, তাহলে সেই জায়গাটাতে মেন সমস্যা হচ্ছে যে রেগুলারে গিয়ে ডি বা টি যোগ করে যে সমস্ত ভাবগুলো চেঞ্জ করা পাম সেগুলো হচ্ছে রেগুলার ভাব, বাকি সব যা পড়ে থাকলো ইররেগুলার ভাব। হ্যাঁ বেশ, হ্যাঁ ইররেগুলার, ব্যাস ওইভাবেই মনে রাখতে বলছেন। তাহলে টোটাল কনভার্সন এইভাবে নিলেই সুবিধা হবে। প্রথমে স্ট্রং আর উইকে আসেন। মানে এটাকে ইররেগুলার মধ্যে ফেলতে তাই বলছেন, তাহলে তো আবার দেখতে হবে। তার মানে
হ্যাঁ হ্যাঁ মিট, হ্যাঁ তো মিট মেট যদি হয় তাহলে মিট মেট তো এই থিওরিতে পড়ে যাচ্ছে, তাহলে তো আমি তাই লেখালাম তো আমি, তাই তো নাকি? আমি তো মিট মিট মানে একটা ভালো কমিডিয়া, তো কমিডিয়া মানে এইটাতে পড়ছে তো সবগুলো, দেখবেন এতে ভাষা রেখে এর মধ্যে হয়ে যাবে, আমার মনে হচ্ছে না আর কোথাও গন্ডগোল হবে। হ্যাঁ দেখেন সব মিলল না, ছিল আমার কাছে কিন্তু খুব কঠিন লেগেছে, আপনি যাই বলেন না কেন, মনে রাখার জন্য পরীক্ষার হলে কি আমি ওই জন্য লাস্টে গিয়ে ভাবলাম কি সেই ডিসিশন নিলাম যে প্রথম হচ্ছে যে উইক আর প্রথম স্ট্রং, বানটাকে ইরেগুলার দিচ্ছে, ওই গুগলে তো মারছে সব কিছু, গুগলে তো কালকে দিয়েছে, গুগলে মারছে। শোনেন দরকার একবার নিজের মতো দেখে নেবেন, এ খুব কনফিউশন আমাকেও লাগছে, লাস্ট ডিসিশন আমি যেটা নিলাম সেটা শুনেন, ছেড়ে দেন, যে নিজের মতো করে দেখে নিজে আনসার করে আসবেন। সেটা হচ্ছে যদি দেখা যায় প্রথমে স্ট্রং আর উইকে আসেন, যদি ইনসাইড ভাওয়েল চেঞ্জ হয়ে V2 বা V3 হয় তাহলে স্ট্রং ভাব, বাকি যত রকম চেঞ্জের জায়গা আছে সব হচ্ছে উইক ভাব, ছেড়ে দেন। রেগুলার ইরেগুলারে আসেন, যদি ইডি বা ডি বা টি লাগে যদি হয় তাহলে সেটাকে রেগুলার ভাব, বাকি সব ইরেগুলার ভাব। যদি কোশ্চেন রেগুলার ইরেগুলার আসে তাহলে রেগুলার ইরেগুলার দিয়ে ভাববেন, যদি স্ট্রং উইক আসে তাহলে ওইটা দিয়ে ভাববেন। শুধু উনি একটা কথা বলেছেন যে এটাকে গুগলে বলছে যে ইরেগুলার মধ্যে পড়ছে, তো এটা আমিও দেখবো, আপনারা দেখবেন, ব্যাস আর কথা এখানে বলবোই না আমি, সবাই দেখবেন বাড়িতে আপনারা। ওটা দিয়ে কোনো সমস্যা নাই, ওটা একদিকে স্ট্রং ভাব আর আরেক দিকে হচ্ছে তোমার ইরেগুলার ভাব, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, স্ট্রং ভাব ওটা। চলেন, এটা একটা নতুন জিনিস হতে পারে, সেটা কিছু না, বোর্ডে লেখা আছে যেহেতু এক্সাম্পল আমি তুলি, খুঁজে বের করে দাঁড়ান, কোথাও লিখেছি কিছু না কিছু তো লিখেছি কোথাও না কোথাও। এক সপ্তাহ গেলে বাঁচবো, চলেন আমি বাঁচবো, সেটা আপনি আগে বাঁচবেন না, আমি আজকে গেলেই বাঁচি। আমি শোনেন এদিকে, ছেড়ে যেটা লিখেছিলাম সব একই জায়গার গল্প, তো সেজন্য সমস্যাটা বেশি। আমার বক্তব্য হচ্ছে যেখানে হ্যান্ডসাম আর এখানে যে ডক্টর, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? সবগুলো কমপ্লিমেন্ট তো। হ্যাঁ, যখন সেন্টেন্সে দেখবেন ভার্বের পরে অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি নমিনেটিভ, এইটুকুকে বলা হয় কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এখন ঘটনা হচ্ছে এটার পার্শ্ব স্পিচ কি? অ্যাডজেক্টিভ। তো যদি কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ করা হয় তখন তাকে বলা হয় প্রেডিকেট নমিনেটিভ। প্রেডিকেট নমিনেটিভ। আর যদি দেখা যায় যে না সরি অ্যাডজেক্টিভ হলে প্রেডিকেট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর যদি দেখা যায় যে কমপ্লিমেন্ট হিসাবে ইউজ করা হয়েছে, যে নাউন ইউজ করা হয়েছে, তাহলে সেটাকে বলা হয় প্রেডিকেট নমিনেটিভ। প্রেডিকেট নমিনেটিভ, হ্যাঁ হ্যাঁ কমপ্লিমেন্টের। এবার এখানে দেখেন লেখা আছে, এখানে লেখা আছে কমপ্লিমেন্টারি নমিনেটিভ, প্রথমে লেখা আছে যে এক কথায় লেখা আছে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলে, এর থেকে নিচে নামা যাবে না। এবার এর দুটো ভাগ আছে, একটা প্রেডিকেট নমিনেটিভ বলা যায় সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহৃত হলে তাকে প্রেডিকেট নমিনেটিভ বলে, বাংলায় সুন্দর করে লেখা আছে। আমি যা পড়ালাম পিডিএফটা দিলে আর থেকে সহজ হয়ে যেত তাই মনে হয়েছে। তারপরে লেখা আছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। প্রেডিকেট অ্যাডজেক্টিভে লেখা আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে তাকে বলা হয় প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলে। এটাই সুবিধা হতো আপনাদের মনে হচ্ছে, ক্লাস নিয়ে সময়টা আপনার গেল আমারও গেল। চলে এই ওয়ার্ডটা খুব খতরনাক জায়গা এটা। না বেশি ভাবতে যাবে না, যতটুকু বলা হবে ততটুকুই ভাববেন কিন্তু, আর নাহলে মুশকিল হয়ে যাবে কিন্তু। হুম
আসলে একটা সেন্টেন্সে দেয়ার 3 রকম ভাবে ইউজ হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ইউজ হতে পারে, আর একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ইউজ হতে পারে, আর আরেকটা হচ্ছে ইন্টারজেকশন হিসেবে ইউজ হতে পারে। যদি কোনো দেয়ার দেখেন সেন্টেন্সে ইন্টারজেকশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে জেনে রাখবেন ওই দেয়ারটাকে বলা হয় এক্সপ্লেটিভ দেয়ার। এবার বুঝবেন কিভাবে, এর থেকে সস্তা রাস্তা আর হয় না, নোট অফ এক্সক্লেমেশন দিয়ে আছে। এখানে দেয়ার দিয়ে শুরু হয়েছে, শেষে কি দিয়ে আছে, ফুল স্টপ দিয়ে আছে। যেখানে দেয়ার দিয়ে শুরু হয়েছে এখানে শেষে সব জায়গায় দুটো কি দিয়ে আছে, নোট অফ এক্সপ্লেনেশন দিয়ে আছে। তার মানে কোনো দেয়ার দিয়ে যদি শুরু হয় এবং শেষে যদি নোট অফ এক্সপ্লেনেশন দেয়, আইডেন্টিফিকেশনের পার্শ্ব স্পিচ যদি আসে তাহলে অ্যান্সার করে আসবেন ইন্টারজেকশন, আর যদি দেখা যায় যে এসব হেনা তেনা ওয়ার্ড দিয়ে যদি আসে তাহলে অ্যান্সার করে আসবেন এক্সপ্লেটিভ। বলেন, শেষেও থাকতে পারে, ওই জন্য দেখে দুটোই এক্সপ্লেটিভ গুড। এবার দেখেন এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না কারণ, সমস্যা হতে পারে এই জায়গাটায়, এই জায়গাতে কখন ফুল স্টপ দিয়ে দিতে পারে ভুল করে। তো সহজ রাস্তা হচ্ছে কি, যে দেখেন এই জায়গাটা যদি আপনি উল্টিয়ে দিয়ে লিখতে যান ভাবকে, তাহলে কিন্তু লেখা যাবে না, সেটা মিনিং কিন্তু আপনি সাজাতে পারবেন না। কিন্তু দেখেন এই স্কুল ইজ আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, সেটাই মিনিং থাকবে না, কিন্তু এইটাকে ঘুরিয়ে গেলে আপনি লিখতে পারবেন। রাহুল ঘোষ লেখা যায় না, লেখা যায়, সুন্দরভাবে লেখা যায়। তার মানে ইন্টারজেকশন হিসেবে যখন দেয়ার ইউজ হবে তখন খেয়াল করে দেখবেন যে এখানে স্টেট, এটা স্টেটিভ ভাব না অ্যাকশন ভাব, অ্যাকশন ভাব। তো নর্মালি দেখবেন যে সমস্ত ক্ষেত্রে এই দেয়ারটা ইন্টারজেকশন হিসেবে ইউজ করা থাকবে, শেষের সেন্টেন্সে অ্যাকশন ভাব থাকবে এবং সাবজেক্টকে আর ভাবকে ইন্টারচেঞ্জ করে দেখবেন সেন্টেন্স আরামে তৈরি হয়ে যাবে। আমি এই জন্য এটুকু বলতেই চাইছিলাম না, শুধু এইটুকু বলে চলে যেতে চাইছিলাম যে যদি লাস্টে নোট অফ এক্সক্লেমেশন থাকে তাহলে সেই দেয়ারকে দেখবেন আপনি কি হিসেবে কাজ করছে, এক্সপ্লেটিভ দেয়ার হিসেবে কাজ করছে। আমি পিডিএফ দেবো বললাম, তো কি আচ্ছা কি ছেলে বলো তো, কিন্তু এত কষ্ট করো না, তখন থেকে বলে যাচ্ছি পিডিএফ দেবো আমি। ওরা বলে দেন এক্সপ্লেটিভের অর্থ হলো ইন্টারজেকশন, যে ভাব বা ইন্টারজেকশন দেয়ার ধরনের অর্থ প্রকাশ না করে কেবল বাক্য পূর্ণ করতে ব্যবহার করা তাকে এক্সপ্লেটিভ, আমি চেঞ্জ করে দেবো প্রয়োজন হলে, ঠিক আছে। এক্ষেত্রে যদি বলা হয়েছে যে দেখেন এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তার মানে দেওয়ার অতি অবশ্যই সেন্টেন্সের পার্শ্ব ইন্টারজেকশন, আর এই টার্মের রেখে গেলে এক্সপ্লেটিভ। এদিকে আসেন, যে দেখেন বাংলাতে আমরা বলি দেখ দেখ বলি না, তবে ইউ আর রং তাই বলছি, যে আরে ওই তুমি ভুল করেছো এরকম বলি না, ওই যে বেচারাটা যায় তাই বলছে, ওই যে চোরটা যায়, দেয়ার গোজ দ্য থিপ। দেখেন এটাকে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন, কিন্তু দ্য থিপ গোজ বলা যায়, তাহলে এক্সপ্লেনেশনটা দেখে আপনি বেরিয়ে যেতে পারবেন। এবার এই ছিল মোটামুটি টার্মগুলো ছিল এইগুলো। এবার দেখেন যেগুলো আপনাদেরকে পরীক্ষার আগে মানে একটা একটা করে প্রোভাইড করা হবে সেটুকু দেখেন টুকটুক করে। প্রথমে দেখেন, ভালো করে দেখেন সবাই, আমি কথা বলবো না, আর সব ডিফারেন্স আছে ছোট ছোট, আমি ইগনোরই করে যাবো। কি লেখা আছে এখানে, ভাবকে দুই ভাগে ভাগ করে, একটা অক্সিলারি ভার্ব, এর অপর নাম হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে মেন ভার্ব অপর নাম, আর আরেকটা দেওয়া আছে এই লেক্সিক্যাল ভার্ব আর ডিলেক্সিক্যাল ভার্ব, কিন্তু মিলে ফেলেন না, কিন্তু যেদিকে যাবেন সেদিকে সমস্যা, কিছু করার নাই। আসলে কি বলেন তো, এগুলো হয়ে গেল কেন, গ্রামারটা যদি প্রথম থেকে সিস্টেমে যদি এভাবে যাওয়া যেত তাহলে কিন্তু কারোর মাথায় কিছু হতো না, সব কিন্তু মাথায় থেকে যেত, পরের বছর হবে। তো মেন ভার্বের এই তিনটে নাম আর কি। এবার পরে চলেন কি করা হয়েছে, যে অক্সিলারি ভার্বকে ভাগ করা হয়েছে একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি, এই 3 নম্বর হচ্ছে যে সেমি মোডাল বলা হয়, মার্জিনাল অক্সিলারি বলা হয়, সেমি অক্সিলারি বলা হয়। পরে দেখেন ফর্দ সব আছে একটা একটা করে। এবার প্রাইমারি অক্সিলারিকে আবার তুলে নেওয়া হয়েছে, যে প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি পড়ছে, একটা বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে দেওয়া আছে, হ্যাভ ভার্বের মধ্যে দেওয়া আছে, আর বি ভার্বের মধ্যে এখানে দেওয়া আছে। তারপর এবার চলে আসেন মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি সব জানা জিনিস এখানে দেওয়া আছে সব, এই সেমি মোডাল অক্সিলারি এখানে দেওয়া আছে সব, ওটা ডেয়ার হবে, ও সব আপনারা ওটুকু ধরে নিতে পারবেন, যেটুকু ভুলে যাবে। তারপরে যে মেন ভার্বে আসেন, মেন ভার্বে গিয়ে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা যে ফাইনাইট ভার্ব, এর অপর নাম হচ্ছে কনজুগেটেড ভার্ব, তারপর যে টেন্সড ভার্ব, এদিকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর একটা যে ডিপেন্ডেন্ট ভার্ব। এবার এখান থেকে আবার ফর্দা আপনি পেয়ে যাবেন। নন ফাইনাইট ভার্বকে আবার কিভাবে ভাগ করা হয়, একটা ইনফাইনেটিভ, একটা জিরান্ড। জিরান্ড কখনো ভার্বের সঙ্গে আইনজি যোগ করলে সেটা নাউনের মতো কাজ করলে তখন সেটা জিরান্ড, মানে এই আইন যেটা এখানে হতো আর নিচে নাউনটা হতো, এটা এডিট করে নেবো আমি। পার্টিসিপেলটা যে ঠিক আছে, পার্টিসিপেলটা না ভার্বের সঙ্গে আইন যদি নিচে তখন অ্যাডজেক্টিভ লিখতে হতো। আর আরেকটা এখানে লিখতে ভুলে গেছি, কি বলেন তো, সেটা দি, তারপর একটা ওয়ার্ড,
তারপরে আইএনজি যুক্ত লেখা আছে, তারপরে অফ। তাহলে এটা যে ভার্বাল নাউনটা ভুলে গেছি, ওটা সব এডিট করে দিয়ে দেবো সব। এবার হচ্ছে ইনফিনিটিভ, যেটুকু প্রয়োজন আপনাদের এই পরীক্ষার হলে এক ঝলক দেখার জন্য এইটুকু প্রয়োজন, কিন্তু আমার যতটুকু মনে হয়। ইনফিনিটিভ একটা সিম্পল ইনফিনিটিভ, দেওয়া আছে 2 + V1, একটা যে নাউন। বেয়ার ইনফিনিটিভ শুধু V1, একটা যে নাউন। স্প্লিটিভ ইনফিনিটিভ 2, তারপরে V1 মিডিল একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের পার্টসিপেট দেখলে বুঝতে পারবেন আপনি। এবার তারপরে যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এখানে লেখা আছে একটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, এই তো কথা নাকি? এ দেখলে মোটামুটি বোঝা যাবে পরীক্ষার হলে কি। তারপরে লেখা আছে পার্টিসিপেল। পার্টিসিপেল 3 ধরনের হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল। এদের লেখা আছে ভার্বের সঙ্গে আইনযুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ, V3 যদি শুধু V3 যদি অ্যাডজেক্টিভে কাজ করে তখন পাস্ট পার্টিসিপেল, হ্যাভিং এর পরে V3 লাগে যদি অ্যাডজেক্টিভে কাজ করে পারফেক্ট পার্টিসিপেল। আর এখানে লেখা আছে যে মিসইউজ অফ পার্টিসিপেল, তাহলে কি হতে পারে? ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং পার্টিসিপেল, ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড পার্টিসিপেল, আনঅ্যাটেড পার্টিসিপেল। ঠিক আছে তো? হ্যাঁ, এটা ফিউজটা এর মধ্যে পড়বে না। ফিউজটা কোথায় ফেলবো বলেন তো? না, ফিউজটা পড়বো, ফিউজটাকে আমি ফেলবো না, ওটা আলাদা পয়েন্ট নিয়ে আসবো। আলাদা পয়েন্ট নিয়ে যে ফিউজটা একটা, ড্যাংলিং মডিফায়ার একটা, আর একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, ওই তিনটেকে আরেক জায়গায় নিয়ে আসবো। ওইটা লাস্ট কাজ আমার জীবনে। এবার ফাইনাইট ভার্বে আসেন। ফাইনাইট ভার্বে এখানে একটা কথা লিখে রেখেছিলাম আমি, এটা আজকে দিব, শুধু ছোট্ট একটা এডিট করে এটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি বলছি পরীক্ষাটা হয়ে যাক দিন। আসলে সমস্যাটা কি হয়েছে বলেন তো, যেটা যে মানে একজন যে এই কাজগুলো যে করছে আর কি, তার পরীক্ষা চলছে এখন। না না, ফাইনাইট ভার্বকে দেখেন এখন একটু ফর্ম ওখানে লিখেছিলাম, ইররেগুলার আর রেগুলার। এখানে দেখেন দেওয়া আছে সিং স্যাং সাং, গো এন্ড গন, চেঞ্জিং ইনসাইড ভাবে। ঠিক আছে তো? আর ওই যে রেগুলার ভাব কি বলা হয়েছে, এই ও হো, এখানে একটা কাজ আমি পায়তারা করে রেখেছি আর কি, যে রেগুলার ভাব আর স্ট্রং ভাব আর রেগুলার ভাব অথবা উইক ভাব, এর মধ্যে কমন এই জায়গাগুলো। এখানে এটা মানতে, এটাকে বাদ দিয়ে দেবো আমি। হ্যাঁ, এ পড়েছিলেন, কিন্তু এখানে পড়তে গেলে ঝামেলাটা আছে এই কটা নিয়ে, ওই জন্য বলতে চাইছি না এটা। না, এটা আমি বলতে চাইছি না, এটা রেখেছি। এবার ফাইনাইট ভার্বকে দেখেন এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু ফাংশন। ফাংশন রিগার্ডিং দুই ভাবে ভাগ করা, স্ট্যাটিভ ভার্ব, এখানে স্ট্যাটিভ হবে, হ্যাঁ, আর হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার এখানে স্ট্যাটিভ ভার্বের ডেফিনেশন দেওয়া আছে। এবার এখানে একটা ছোট্ট একটা জিনিস একটু যদি পারেন তো একটু বুঝে নিতে পারেন। ভার্বের ডেফিনেশন কিন্তু আমরা ছোটবেলা থেকে এইভাবে পড়ে এসেছি, যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায়, অথবা হওয়া বোঝায়, অথবা থাকা বোঝায়, তখন তাকে ভার্ব বলা হয়। এখন আমি ভাগ করে দিয়েছি, যদি ভার্বের দ্বারা যদি কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, ভার্বের দ্বারা যদি হওয়া বা থাকা বোঝায় সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। এটুকু আমি আলাদা করে দিয়েছি যতটা পেরেছি আর কি। তারপরে এখানে বলেন লিস্ট অফ স্ট্যাটিভ ভার্ব, আপনার মুখস্থ যদিও আছে, তবে আমি এক ঝলক দেখার জন্য দিয়ে রেখেছি আর কি এগুলোকে সব। তারপরে লেখা আছে ফাইনাইট ভার্ব। এবার অ্যাকর্ডিং টু অবজেক্ট, অবজেক্টের নিরিখে কি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অবলিক দিয়ে লিখে রেখেছি কপুলার ভার্ব, অবলিক দিয়ে রেখেছে কপুলার, আরো লিখতে পারেন অবলিক দিয়ে, আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমি গিয়ে পরের পয়েন্টে কি করেছি বলেন তো, এখানে লিঙ্কিং ভার্বের কয়েকটা ওয়ার্ড এখানে লেখা আছে। এখানে কি করেছি আমরা, আরেকটা পয়েন্টকে টেনে নিয়েছি ট্রানজিটিভ ভার্বকে। ট্রানজিটিভ ভার্বের প্রকার ভেদ হচ্ছে একটা মনোট্রানজিটিভ, একটা ডাইট্রানজিটিভ, একটা কমপ্লেক্স ট্রানজিটিভ, একটা হচ্ছে এইখানে সরি আরেকটা থাকে, আরেকটা দিকে গিয়ে অ্যাম্বিট্রানজিটিভ ভার্ব আছে, এদিকে একটি ভার্বস আছে, আর এদিকে কি দিয়ে আছে। হ্যাঁ, এখানে ডেফিনেশন দেখে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সেন্টেন্সটা আমি, হ্যাঁ ঠিকই আছে নাকি? হ্যাঁ, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে মানে এটাই, আর এখানে দুটো সাবজেক্ট এক আছে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, দেখলে সবাই বুঝতে পারবে। রিফ্লেক্সিভ ভার্ব এখানে আমি দেখে দিয়েছি আর কি, রিফ্লেক্সিভ ভার্ব। পরবর্তীকালে দেখেন ইন্ট্রানজিটিভ ভার্বে এসে কগনেট ভার্ব, হি ড্রিমড এ গুড ড্রিম, ঠিক আছে তো? ইম্পারসোনাল ভার্ব, ইট রেন্স। তারপর যে ইনকোয়েটিভ ভার্ব, হিজ ড্রিমস কেম ট্রু। ওটা দেখলে বোঝা যাবে তো? হ্যাঁ, এবার বাকি এখানে যেগুলো লেখা নাই করা নাই সেগুলো আমাকে পিডিএফটা দিয়েছে, আমরা টাইপ করে উঠতে পারিনি আসলে। সেটা হচ্ছে এক হচ্ছে অবজেক্ট আর কেসের ডিভিশনটা একই রকমভাবে করা আছে একটা ছকে, আর পার্টিসিপেলগুলো একই রকমভাবে করা আছে। আর কি লাগবে আপনাদের? আর কনজাংশন কোড, কনজাংশন, এই তিনটে জিনিস আমি 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন, 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আর না না ওই ঠিক আছে, পিডিএফ গুলো সবাইকে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। যারা অনলাইনে ক্লাস করেন তারাও পেয়ে যাবেন, শুধু শর্ত একটা, আমাকে নতুন কিছু শেখাতে হবে।
স্কুলের পর পরীক্ষা হলে নিয়ে আসতে